আজকে আলোচনা করব ক্লাস 12-এর ভূগোল সাজেশন সম্বন্ধে। তো এই যে পারুল টার্গেট আছে, এই পারুল টার্গেট থেকে যেগুলো 2025-এর সম্ভাব্য পড়ার চান্স সবচেয়ে বেশি সেগুলো সম্বন্ধে আলোচনা করব। এই যে লেখা রয়েছে 2025 পারুল টার্গেট, এই বইটা সত্যিই খুব ভালো। এখান থেকে আমি কিছু সাজেশন দেখাবো। তাহলে আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর 2025 উচ্চ মাধ্যমিকের ভূগোল সাজেশন সম্বন্ধে। ভূগোলে প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল দুটো পার্ট আছে। তো দেখে নেওয়া যাক প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় যেটা আছে, বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলি। প্রথম প্রশ্ন, আরোহণ ও অবরোহণের পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, আর্টেজিও কূপের গঠন প্রণালী ব্যাখ্যা করো। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য নির্দেশ করো। প্রথমত আমি যেগুলি দাগ দিয়েছি সেগুলি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর যেগুলো দাগ দিইনি সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, সেগুলো না করলেও চলবে। আর আগের বছর যেগুলো পড়ে গেছে সেই প্রশ্নগুলো পরের বছর আর পড়ে না, তাই সেই প্রশ্নগুলো বাদ দিয়ে দিয়েছি। তৃতীয় প্রশ্ন, বিভিন্ন প্রকার সামুদ্রিক বাঁধের পরিচয় দাও। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝায়। চতুর্থ, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত চিত্রসহ সংক্ষেপে লেখো। পরের কোশ্চেন, তরঙ্গ কর্তৃক মঞ্চ, সামুদ্রিক খিলান ও ব্লো হোল কীভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। রিয়া উপকূল কাকে বলে, ওইটার সঙ্গেই এটি যুক্ত হয়ে আছে, যেমন 5+2। পরের প্রশ্ন, স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে যেমন ক্ষয়চক্র ও গঠন প্রক্রিয়া, এই অধ্যায় থেকে সেই রকম ভালো কোশ্চেন এইবারে নাই, এবারে না পড়ার চান্সটাই বেশি, কারণ যেহেতু ডেভিসের শুষ্ক মরুখাতের ক্ষয়চক্র মতবাদই পড়ে গেছে পরীক্ষায়। তৃতীয় অধ্যায় থেকে তাহলে দেখে নেব। তৃতীয় অধ্যায়ে আছে জল নির্গমন প্রণালী। জল নির্গমন প্রণালী থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে নদী নকশা গঠনের প্রধান ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলি কি কি। কেন্দ্র বিমুখ নদী নকশা বলতে কি বোঝো। চতুর্থ অধ্যায় চলে আসবো মৃত্তিকাতে। তাহলে এখানে কি বলেছে, মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়াগুলি আলোচনা করো। এন্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টিতে জীবজগৎ ও সময়ের ভূমিকা আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো। মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার ভূমিকা আলোচনা করো। ইলুভিয়েশন বলতে কি বোঝায়। পরের কোশ্চেন, মৃত্তিকা ক্ষয়ের কারণ লেখো। ইলুভিয়েশন এবং এলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, পডসল মৃত্তিকার গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো। মৃত্তিকা পরিলেখ কাকে বলে। পরের প্রশ্ন, পরের অধ্যায় বায়ুমণ্ডল। এখান থেকে দেখে নেব যে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। মেরু সীমান্ত মতবাদ কি, এটাও খুব ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, জেট বায়ু প্রবাহের 3টি বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন, জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, উদাহরণসহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। পরিবেশের ওপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। ওজোন স্তর বিনাশের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং পরিবেশের সঙ্গে এদের অভিযোজন সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, ওইটার সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে, জিওস্ট্রপিক বায়ু কাকে বলে। পরের প্রশ্ন,
উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল বর্ণনা করো। তারপরে প্রশ্ন, গ্রিন হাউসের প্রভাব বলতে কী বোঝায়, এর ফলাফলগুলি বর্ণনা করো। এরপরে চলে যাব আমরা 6 নম্বর অধ্যায় জীববৈচিত্র্য। এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। তারপরে কি আছে, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য বিনাশের প্রাকৃতিক কারণগুলি লেখো। আলফা বৈচিত্র্যের দ্বারা কি জানা যায়। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, যেহেতু তল দাগ দিইনি, এটা এতটাই। তারপরে প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি উল্লেখ করো। বিপন্ন ও বিলুপ্ত প্রজাতি বলতে কী বোঝায়। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র কাকে বলে। ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় কেন। জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য লেখো। এরপর 7ম অধ্যায়ে আমরা চলে যাব। 7ম অধ্যায় মানুষ, পরিবেশ ও আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া। প্রথম প্রশ্ন, দুর্যোগের শ্রেণীবিভাগ করো। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগের পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, বিপর্যয় প্রশমনের কৌশলগুলি উল্লেখ করো। এই প্রথমটা যেমন দাগ দিইনি, এটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, দ্বিতীয়টা গুরুত্বপূর্ণ। বা বিপর্যয় মোকাবেলা কিভাবে করা যায় সেগুলি উল্লেখ করো। তারপরে প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো। বিপর্যয় প্রশমন বলতে কী বোঝায়। বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কেন। অর্থনৈতিক ভূগোল, এখান থেকে দেখে নেব কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রথম অধ্যায় অর্থনৈতিক কার্যাবলী, বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলী এবং প্রাথমিক কার্যাবলী। কৃষিকাজ থেকে দেখে নেব কী আছে। প্রথম প্রশ্ন, ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। ব্যাপক কৃষিকে বাণিজ্যিক কৃষি বলার কারণ কী। পরের প্রশ্ন, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। সেচন কৃষির বৈশিষ্ট্য লেখো। শস্য সমন্বয়ের ব্যাখ্যা দাও বা সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কী। গুজরাটে শ্বেত বিপ্লবের সূচনার কারণ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কী। ভারতের ডাল চাষের সমস্যাগুলি উল্লেখ করো। এরপরে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ, শিল্প। এখান থেকে দেখব যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলি। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন। পেট্রো রসায়ন শিল্প বলতে কী বোঝায়। পরের প্রশ্ন, আলফ্রেড ওয়েবারের শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটি আলোচনা করো। ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশ দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন। পরের প্রশ্ন, ভারতে কার্পাস বয়ন শিল্পের প্রধান সমস্যাগুলি উল্লেখ করো। আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস বয়ন শিল্পের বন্টন সম্পর্কে লেখো বা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন। দ্রব্য সূচক কী। এটা 3+2+2 আছে, তাই এই 4টে প্রশ্নই প্রচণ্ড গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রাসায়নিক শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কী। পরের অধ্যায়
এই যে এখানে আছে কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখ। আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি কী কী? ইন্টারনেটের গুরুত্ব কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে চলে যাব দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ের সমস্ত পাঠ শেষ হয়ে গেল। দ্বিতীয় অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন? কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও এবং এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। খাদ্য জনসংখ্যা পিরামিড বলতে কী বোঝায়? পরের প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। তারপরের প্রশ্ন, ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? ভারতে অধিক জনসংখ্যা বৃদ্ধির সুফল ও কুফল উল্লেখ করো। তারপরের প্রশ্ন, জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। বয়ঃলিঙ্গ অনুপাত এর গুরুত্ব উল্লেখ করো। পরের প্রশ্ন, বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। জনবসতির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার অনুকূল পরিবেশ বর্ণনা করো। কী ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে চলে যাব আমরা তৃতীয় অধ্যায়ে, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের পার্থক্য লেখ। পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখ। তারপরে প্রশ্ন, কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব উল্লেখ করো। বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝায়? উদাহরণ সহ লেখ। আর এইটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা হলদিয়া বন্দর গড়ে ওঠার অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো বা গড়ে ওঠার কারণ কি। তারপরে অধ্যায়ে চলে যাব আমরা, তারপরে আর অধ্যায় নাই।